আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি আগেও কথা বলছিলাম, বাট সেটা ছিল নতুন বাইকারদের জন্য। বাট এটা খুবই অ্যাওয়ারনেস রিলেটেড একটা টপিক যে আমাদের দেশে প্রচুর পরিমাণে বাইকের অ্যাক্সিডেন্ট হয়। তো কোন ভুলগুলা যদি আপনি না করেন তাহলে আপনার একেবারে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবেই না। তো সেটা নিয়ে কথা বলবো। সেটা নট অনলি যে বিগিনার বাইকারদের জন্য, এটা সবার জন্য। তো আমি একটু ফার্স্টে একটা পয়েন্ট নিয়ে কথা বলি, এটা নিয়ে একটু বেশি ডিটেল ডিসকাস করব। আমাদের দেশে ম্যাক্সিমাম বাইক যে এক কারণে অ্যাক্সিডেন্ট করে সেটা হচ্ছে ব্লাইন্ড স্পটের কারণে। ব্লাইন্ড স্পট কিন্তু এরকম না যে নট অনলি যে এরকম মিররের ব্লাইন্ড স্পট, এটা নিয়ে আমি বলতেছি না। ব্লাইন্ড স্পট মিরর ছাড়াও আরও অনেক ধরনের ব্লাইন্ড স্পট আছে। এই যে ধরেন আপনার সামনে একটা গাড়ি আছে, আপনি গাড়ি থেকে পিছের থেকে বের হবেন, এটা একটা ব্লাইন্ড স্পট। তারপর ধরেন এরকম একটা কর্নারিং, মানে কি বলবো, বাঁক একটা করতেছেন, এখানে আপনি কর্নারিং করতেছেন, সেরকম একটা রোডে এটা তো ভিজিবিলিটি ছিল যখন আমি বামে যাই। বাট অনেক রোড আছে এরকম ভিজিবিলিটি থাকে না, যেমন বান্দরবনে, সিলেটের অনেক রোড আছে, কক্সবাজার অনেক রোড আছে, ওখানে গাছের জন্য অপর পাশ থেকে কি আসতেছে সেটা দেখা যায় না। তো সেটা কিন্তু একটা ব্লাইন্ড স্পট। এই ব্লাইন্ড স্পটে আমরা কি করি, মানে অনেক সময় কোনো হর্নের সাউন্ড ওই পাশ থেকে না পাইলেও আমরা মানে কনফিডেন্টের সাথে ঘুরাই দিই। এখন আপনি হর্ন দিলেন না, সেও দিল না, তো দুজনের মধ্যে হর্ন না দিয়ে, যেহেতু কোনো নয়েজও পাচ্ছি না ইঞ্জিনের, আমরা কি করলাম, না দেখে এরকম একটা কর্নারিং করে ফেললাম, আর সাথে সাথে দেখলাম সামনাসামনি একটা গাড়ি চলে আসছে। তো এই কাজটার কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক হয়, এবং এটাও কিন্তু একটা ব্লাইন্ড স্পট। তো এই ব্লাইন্ড স্পটের জন্যই বাংলাদেশের মানে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়। এইটা আসলে শুধুমাত্র যে বিগিনার বাইকার তাদের জন্য না, যারা প্রফেশনাল বাইকার তারাও এই ব্যাপারে যদি একটু কেয়ারফুল থাকেন তাহলে আমাদের দেশের এই অ্যাক্সিডেন্টের হারটা অনেক কমে যাবে। আর বাইক জোরে চালানো মানেই যে অ্যাক্সিডেন্ট, ব্যাপারটা কিন্তু এরকম না। বাইক কিন্তু আস্তে চালালেও অ্যাক্সিডেন্ট হয়। তো অনেকে মনে করেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয় বাইক জোরে চালানোর কারণে। এটা একদিক দিয়ে পুরোপুরি যে রাইট না তা না। ধরেন আপনি এই ভুলগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি আস্তে হলেও অ্যাক্সিডেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার ক্ষতিটা কম হবে, বাট অ্যাক্সিডেন্ট কিন্তু হবেই। আর জোরে চালালে যেটা হয়, আমাদের দেশের রাস্তার যে অবস্থা, মানে যে কন্ডিশন সিচুয়েশন এবং গাড়ির যে চাপ, সেইগুলোর কারণে কিন্তু জোরে চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো ব্লাইন্ড স্পটের প্রথম যে কারণটা বলতে চাই সেটা হচ্ছে নর্মালি আয়নার একটা ব্লাইন্ড স্পট আছে, মানে মিররে ধরেন আমার এখানে দেখা যাচ্ছে পিছে একটা বাস আছে, বাট আমার এরপরে ঠিক আমার 90 ডিগ্রি পিছন দিকে কি আছে এটা কিন্তু দেখা যায় না। আমরা অনেক সময় এরকম ঝুঁকে দেখি, তারপর অনেক সময় ঘাড় ঘুরায় দেখি। তো ঘাড় ঘুরায় দেখাটা অন্যান্য ক্ষেত্রে ঠিক না, বাট এই ক্ষেত্রে একটু ঠিক আছে। ধরেন আপনি যখন ব্লাইন্ড স্পটে কিছু এক্সপেক্ট করবেন যে ব্লাইন্ড স্পটে কিছু একটা আছে, তখন আপনি আয়না দেখার পরে হালকা একটু ঘাড় ঘুরায় দেখে নেবেন, যাতে করে আপনার চোখের কর্নার দিয়ে ব্যাপারটা দেখা যায় যে ব্লাইন্ড স্পটে কিছু আছে কিনা। এরপর ধরেন এরকম একটা ট্রাক, এই যে এই ট্রাকটা, এটা পিছে কিন্তু একেবারেই ব্লক। তো এরকম ব্লক থাকলে আপনি কিন্তু সামনে কি আছে, মানে যেটা দুই সাইডে বোথ ওয়ে যে রোডগুলা, মানে হাইওয়েতে আইল্যান্ড ছাড়া, সেই রোডগুলোতে আপনি কিন্তু দেখতে পারবেন না সামনে কি আছে, এবং আপনি পিছের থেকে বের হলে কিন্তু মোটামুটি লাগাই দিবেন একটা গাড়ির মুখোমুখি। তো এইটাও কিন্তু একটা ব্লাইন্ড স্পট, এই কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টটা অনেক হয়। এইটার একটা সমাধান যেটা হইতেছে, ধরেন আপনি আপনার সামনে একটা গাড়ি আছে, কিছু দেখা যায় না, এটা এমন একটা দূরত্বে থাকবেন যেই দূরত্ব থেকে আপনি বের হলে ব্লাইন্ড স্পটটা আর থাকবে না। মানে ধরেন এই যে সামনে যে গাড়িটা, এই গাড়িটা সাদা গাড়িটা এতটাই দূরে, এখান থেকে আমি বের হলে আমার সামনে কি আছে দেখা যাবে, কিন্তু আমি যদি ক্লোজ থাকি তখন কিন্তু অতটা ভিজিবল হয় না। যদিও সাদা গাড়িটা ছোট, আমি যদি এই ট্রাকটা সামনের ট্রাকটার সাথে কম্পেয়ার করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে একেবারে ক্লোজ থেকে যদি আমি বের হই, আমি একটু দেখাই, এই যে এই ট্রাকটার একেবারে ক্লোজ থেকে বের হলে এই ট্রাকটার সামনে কি আছে, যদি ধরেন এটা বোথ ওয়ে রোড হয় তাহলে আমি কিন্তু দেখতে পারবো না। কিন্তু আমি যদি এই ট্রাকটাকে আরেকটু আগায় যেতে দিই তখন কিন্তু আমি অনেকটুকু এরকম দেখতে পারবো যে ওই সাইডে কি আছে। তো এইভাবে ব্লাইন্ড স্পটের ক্ষেত্রে আপনারা অ্যাওয়ার থাকবেন। আর আরেকটা যেটা আমি বলছিলাম যে এই রোডগুলো কর্নারিং করা রোড, সেই রোডগুলোতে অবশ্যই আপনার হর্নের সাথে যখনই কর্নারিং, মানে এরকম বাঁক চলে আসবে বা আপনার কর্নারিং করতে হবে, সেই জায়গাটা খুবই আস্তে কর্নারিং করবেন, আস্তে বাইক চালাবেন, এবং কোনো বাঁক আসার সাথে সাথেই 2 থেকে 3টা হর্ন দিবেন, এবং পাশাপাশি এই পাস লাইটটাও দিবেন যদি এটা রাত হয়। তো এইভাবে হচ্ছে আপনারা ব্লাইন্ড স্পট থেকে হচ্ছে মানে রক্ষা পাবেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আর কি। দ্বিতীয়ত আরেকটা যে কারণে অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে, ধরেন এই যে আমি ধরেন এটা মেইন রোডে আমি বাইক চালাচ্ছি, আমার এই ট্রাকটা সাথে আমি খুব ক্লোজলি, এরকমভাবে ক্লোজলি একেবারে সামনে চলে এসে বাইক চালাচ্ছি। তো এখন ও যদি হঠাৎ করে ব্রেক করে
এবং আমার ব্রেকের ক্যাপাবিলিটি যদি ওরকম না থাকে, থাকার কথাও না, এত ক্লোজ একটা দূরত্বে আমার মনে হয় এটা অনেক কাছাকাছি। তো এরকম একটা ক্লোজ দূরত্বে আপনি আসলে ব্রেক করে কিন্তু থামাইতে পারবেন না, ডিরেক্ট এটার গায়ে হচ্ছে লাগাই দিবেন। এই কারণে আপনার যতটুকু দূরত্বে থাকলে আপনার মনে হবে যে আপনি ব্রেক করে সেফলি থামতে পারবেন, তার থেকে দ্বিগুণ দূরত্বে থাকবেন। ধরেন আমার কাছে মনে হচ্ছে আমি এই ধরেন এতটুকু দূরত্বে এটাকে আমার বাইকটাকে ব্রেক করে থামাতে পারবো, তো আমি কি করব, এর থেকে দ্বিগুণ ডিস্টেন্স দূরত্বে থাকবো, যাতে করে মানে একেবারে ফুললি আমি ইনশিওর থাকি যে যদি এখন হঠাৎ করে ব্রেক করে তার আগে আমি আমার বাইকটাকে অনেক ভালোভাবে থামায় ফেলতে পারি, মানে আতঙ্কিত হয়ে না, যাতে পিছন থেকেও কেউ আমাকে বাড়ি না দেয়। তৃতীয়ত আরেকটা যে কারণে আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়, যখন আমরা ইন্ডিকেটরের প্রপার ইউজটা করি না। আর অনেক সময় দিনের বেলাতে মোটরসাইকেলে ইন্ডিকেটর কিন্তু দেখা যায় না। অনেক মোটরসাইকেলে দেখবেন যে তাদের ইন্ডিকেটরগুলো দূর থেকে দেখলে বোঝা যায় না যে আসলে ইন্ডিকেটর জ্বলতেছে কিনা। আর এই ইন্ডিকেটরটা আমরা অনেক সময় যেটা করি যে জ্বালায় রাখি, তো জ্বালাই রাখি, মানে বন্ধ করতে খেয়াল থাকে না, টার্ন নেওয়ার আগে জ্বালাই, তারপরে বন্ধ করতে খেয়াল থাকে না। এর কারণে অনেক সময় ড্রাইভাররা কনফিউজ হয়ে যায়, এই জন্য তারা মনে করে আমরা ভুল করে জ্বালা রাখছি। এই কারণে যখন টার্ন নেবেন ডানে বা বামে, টার্ন নেওয়ার সময় ইন্ডিকেটরের পাশাপাশি এরকম একটা হাত দেখাবেন। তো এই হাত দেখালে যেটা হবে, পিছের ড্রাইভার আপনার ইন্ডিকেটর যেটাই থাকুক সে কিন্তু একটু মানে ওভারশিওর হয়ে যাবে যে আপনি এখন ডানে বা বামে যাবেন, মাস্ট হাতটা দেখাবেন। এটা বাইকের ক্ষেত্রে খুবই জরুরি। আরেকটা কারণে কিছু অ্যাক্সিডেন্ট হয়, যেমন ধরেন আমরা অনেক সময় কি করি, ঘাড় ঘুরায়, এরকম ঘাড় ঘুরায় দেখি যে ডানে বামে কি আছে। অনেকে আমার মানে অফিসের অনেক কলিগকেও আমি দেখছি এরকম ঘাড় ঘুরায় দেখে, তো পরবর্তীতে ওদের অবস্থাটা কীরকম হয়ে যায়, পুষ্পার মতো। পুষ্পা দেখেন না, এই যে এরকম থাকে। তো ওইভাবে কিন্তু দেখা যাবে না, মানে দেখা যাবে না আর কি, কারণ আপনি কতবার ঘাড় ঘুরাবেন। মানে আমরা তো সাইড মিররে 6 থেকে 7 সেকেন্ড পর পর তাকানোর নিয়ম যে আমার পিছে কি আছে, গাড়িটা কত দূর থেকে আমাকে ওভারটেক করতেছে, অনেকবার অনেক কিছুই দেখতে হয়। ভিডিওটা আসলে সকালবেলা করার মাঝখানে ক্যামেরাটা অফ হয়ে যায়, তো অফ হয়ে যাওয়ার কারণে ভিডিওর বাকি অংশটা নিয়ে এখন কথা বলবো। আর এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো যেটা বলতেছিলাম, এরকম ঘাড় ঘুরায় আসলে ডানে বামে তাকানোটা উচিত না। আমি অলরেডি যেহেতু বলছি পুষ্পার মতো একটা অবস্থা হয়ে যেতে পারে, তো চেষ্টা করবেন আপনার অলওয়েজ 6 থেকে 7 সেকেন্ড পর পর আয়নাতে তাকানো। আর এই পরের যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন ইদানিং তো প্রচুর বৃষ্টি হচ্ছে, গতকালকেও অনেক বৃষ্টি হয়েছে, আমি মোটামুটি বৃষ্টিতে ভিজেই অফিসে আসছিলাম। তো বৃষ্টির সময় দেখবেন রাস্তাঘাটে প্রচুর কাদা বা পিচ্ছিল থাকে, বোঝা হয় না যে রাস্তার মধ্যে কি আছে না আছে। তখন কিন্তু আমাদের অনেকটা আস্তে বাইক চালানো উচিত। মানে এই কারণেও কিন্তু বেশ অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে, দেখবেন যে বৃষ্টির সময় অনেকগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, এরকম নিউজ আপনারা পাবেন। তো এটা বড়সড় করে অ্যাক্সিডেন্ট হয় না, হয় ছোটোখাটো এই ধরনের স্লিপ কেটে পড়ে যায়, স্কিড করে পড়ে যায় এরকম। তো বৃষ্টির সময় হচ্ছে আইডল স্পিড আপনার 40 থেকে 45 হওয়া উচিত, 50 হওয়া উচিত না। কারণ অনেক সময় আমি আমার অনেক ভিডিওতে বলি, রাস্তায় মোবিল পড়ে থাকলেও আপনারা দেখতে পারবেন না বৃষ্টির সময়, বাট এটা কিন্তু উপর দিয়ে যদি যান এটার উপর দিয়ে, তখন কিন্তু এটা স্লিপ কেটে পড়ে যাবে। আর বাইকের বেশ কয়েকটা এসেনশিয়াল জিনিস আছে যেগুলোর প্রতি কখনোই কম্প্রোমাইজ করা উচিত না। এই কয়েকটা জিনিসে যদি আপনারা কম্প্রোমাইজ করেন তাহলে হচ্ছে আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা বেশি থাকে, যেমন লাইট, হর্ন, ইন্ডিকেটর, ব্রেক। এই কয়েকটা জিনিস আসলে খুবই এসেনশিয়াল। যেমন ধরেন আপনারা অনেকেই দেখবেন যে হাইওয়েতে পর্যন্ত গাড়ি চালাচ্ছে, বাইকের হেডলাইট ঠিক না, ইন্ডিকেটর জ্বালায় গাড়ি চালাচ্ছে। তো এরকম একটা অবস্থা যে সে মাত্র পড়ছে এরকম না, সে সবসময় ওইভাবেই হাইওয়েতে গাড়ি চালায়, লাইটটা পর্যন্ত ঠিক করে না। তো যার কারণে অপোজিট থেকে একটা গাড়ি কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারে না, এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। আর হর্নের ব্যাপারটা একটা এসেনশিয়াল জিনিস, এটা আপনারা জানেনই। আমাদের বাংলাদেশের মানুষজন অ্যাটলিস্ট আর কিছু না ঠিক থাকলেও হর্নটা ঠিক রাখে। তারপর অনেক সময় হর্ন আমাদের ব্যাটারির কারণে বা যেটাই হোক, পানি ঠানি ঢুকে গেলে হর্ন ঠিক মতো কাজ করে না। তো ওই জায়গাগুলোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না। হর্ন হচ্ছে একটা এসেনশিয়াল জিনিস, এটা আপনারা ভালো করেই জানেন যে এটা কীভাবে আপনাকে সেফ রাখবে। কারণ ঢাকা শহরের রাস্তায় হঠাৎ হঠাৎ কঞ্চিপাত থেকে মানুষ বেরোয় চলে যায়, আর মানুষজন আসলে লাইট জ্বালায় যদি তাকে পাশ দিয়ে ইন্ডিকেটর মানে পাশ দিয়ে হচ্ছে আপনি বুঝান যে আপনি আসতেছেন, তাহলে লাভ হবে না কোনো, আপনাকে হর্ন দিয়ে বোঝাতে হবে। অথচ বাইরের দেশে ব্যাপারটা কিন্তু পুরোপুরি উল্টা। আর ইন্ডিকেটরের কথাটা আমি কি বলবো, ইন্ডিকেটর তো আমরা অনেকেই আমাদের বাংলাদেশে অনেকটা হালকাভাবে নিই, যেটা তেমন কোনো এসেনশিয়াল জিনিস না, এটা নষ্ট হোক, একটা জ্বলে তো আরেকটা জ্বলে না, এরকম একটা অবস্থা। তো দেখেন আমি কিন্তু থামছি, গাড়িটা বামে চাপাচ্ছে বলে না, আমি থামছি হচ্ছে বামে চাপানোর পর আমি তার লাইটের দিকে একটাবার তাকায় দেখি যে সে ঠিকই বামে ইন্ডিকেটর দিচ্ছে, এই কারণে থামছি। সো বাংলাদেশের মানুষজন আসলে মোটরসাইকেলের ইন্ডিকেটরটা ওইভাবে ফলো করে না, ইভেন ইফ তার পিছিয়ে যদি দেখেন আপনি এখানে কেন
তো আমাদের পিছিয়ে দেখা গেছে যে গাড়িগুলো থাকে ওগুলাও কিন্তু আমাদের ইন্ডিকেটরকে মানে বাইকের ইন্ডিকেটরকে এতটা পাত্তা দেয় না, কারণ এটা আসলে দায়ী এর জন্য আমরাই, যে আমরা অযথা ইন্ডিকেটর জ্বালা রাখি, তারপর ইন্ডিকেটরের বাল্ব ঠিক থাকে না, ঠিক মতো লাইট জ্বালাই না, প্র্যাকটিস না। এই কারণে কিন্তু দেখবেন পিছের প্রাইভেট কার বা বাস আমাদের ইন্ডিকেটরকে অতটা পাত্তা দেয় না। তো এই জিনিসগুলো সবসময় রিপেয়ার করে রাখবেন যদি কোনো সমস্যা হয়, বা নতুন লাগাই দিবেন, এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর লাস্ট একটা ব্যাপার বলতে চাই, যেটার কারণে অনেক সময় দুর্ঘটনা হয়, বাট এটা খুবই রেয়ার একটা কেস। আমি একটা বাইকে এরকম পাইছিলাম, প্রবলি এটা 2005-এর দিকে 94 মডেলের একটা হন্ডা ভিএফ বাইক ছিল। এটা ওই সময়কার একটা বডি কিটওয়ালা বাইক ছিল, মানে যেটা আসলে কল্পনা করা যায় না ওই সময়। তো সামহাও ওইটা আমাদের ফ্রেন্ড সার্কেলে একজনের ছিল। তো সে যখন এটা ড্রাইভ করতো, যেটা হইতো মানে 70 বা 60 উঠেলেই ওটার চেনটা খুলে পড়ে যেত, এবং খুলে ওটা যেটা হয়তো মানে চাকার সাথে বাজে যেত আর কি, বাজে যায় চাকা লক হয়ে যেত। এটা খুবই মানে মারাত্মক একটা ব্যাপার। আপনি একবার চিন্তা করেন, আপনি এই উত্তরা রাস্তার মধ্যে বাইক টানতেছেন, আর হচ্ছে চেইনের এই সেটটা মানে চেইনটা খুলে পড়ে আপনার চাকার সাথে লক হয়ে গেল। চাকা যখন লক হয়ে যাবে তখন কিন্তু আপনি স্কিড করে তো পড়বেনই, মানে সামনের দিকে আপনি উল্টায় পড়ে যাবেন। এইটা আসলে হয় সাসপেনশনের সমস্যার কারণে হয়, অনেক সময় চেইনের অ্যালাইনমেন্ট ঠিক না থাকলেও হয়। আমি একটা বাইক পাইছিলাম 2014-এর দিকে, এটা আমার একটা 50cc বাইক ছিল। ওটাতে আমি এই সমস্যাটা পাইছি যে চেন খুলে পড়ে যেত মানে বেশি জোরে টানলে। তো এইটা কিন্তু ইউজুয়ালি সব বাইকে হয় না এই সমস্যাটা, বাট ওইটা চেনটা খোলার কারণ ছিল দুইটা সাসপেনশন, মানে পিছের দুইটা সাসপেনশনের অ্যালাইনমেন্ট ঠিক ছিল না, বা দুইটা একসাথে একরকমভাবে খেলতো না। এই কারণে ওইটা চেনটা পড়ে যেত। ওটা কোনো একটা মেকানিক্যাল ফল্ট ওই বাইকের। ইভেন ইফ যেটা হয়েছে, আমি সাসপেনশন একটা চেঞ্জ করে নেই, মানে দুইটা চেঞ্জ করে নেই, একটা চেঞ্জ করেও দেখছি এই সমস্যার সমাধান হয় না। পরবর্তীতে ওইটার কোনো সমাধানই আমি করতে পারলাম না, ইভেন ইফ আমার নতুন চেন সেটেল লাগানো হয়েছে, তারপরেও কোনো সমাধান হয় নাই। সম্ভবত চেসিসের কোনো ফল্ট ছিল। তো যাই হোক, মোটামুটি এই কয়েকটা কারণে আমাদের দেশে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। আর আজকের ভিডিওটা নট অনলি যে নতুন বাইকারদের জন্য, আমি আগেই বলছি যে একেবারে যারা আমরা প্রফেশনাল বাইকার তাদেরও আসলে এই কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়। আনফর্চুনেটলি আমার এই ক্যামেরাটা 6 থেকে 9-এ সুইচ করার পরে এটা মানে শাটডাউন হয়ে যায় আজকে ভিডিও করার মাঝখানে সকালে। তো আমি একটা সমস্যা পাইছি এই ক্যামেরাটায়, যে GoPro 9-এ একটা আপডেট দেওয়ার পরে এটা গ্রিন স্ক্রিন চলে আসে, বাট আমি ডাউনগ্রেড করে দেখছি এটা কোনো সমাধান হয় না। এটা প্রবাবলি ব্যাটারির সমস্যা, অথচ এটা ব্যাটারিটা একেবারেই নতুন। তো একটা ব্যাটারিও চেঞ্জ করে দেখবো আসলে এই সমস্যাটার কোনো সমাধান হয় কি না। আর অ্যাট এ গ্ল্যান্স একটা কথাই বলতে চাই, মানে আস্তে বাইক চালানো আর জোরে বাইক চালানোর মধ্যে অ্যাক্সিডেন্ট যে রিলেটেড এই ব্যাপারটায়, এটা এরকম না। হ্যাঁ, আস্তে বাইক চালালে অবশ্যই আপনি হচ্ছে ব্যথাটা কম পাবেন, মানে বেশি কোথাও আঘাত পাবেন না, সামান্য কাটাছেড়া হবে। বাট জোরে চালালে ব্যাপারটা বেশি হবে, ইভেন ইফ এটা ডেথ পর্যন্ত হতে পারে। আমি হয়তো একটা টপিকস মিস করে গেছি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা বাইক চালানোর সময় আমাদের কনসেন্ট্রেশন বিভিন্ন দিকে মুভ করে। তো ঠিকমতো যদি ঘুম না হয়, এবং অনেকে অনেক সময় মদ্যপান করে হচ্ছে বাইক রাইড করে, ওই সময় কিন্তু মানুষের কনসেন্ট্রেশন এক জায়গায় থাকে না, মানে চেঞ্জ হয়ে যায়। তো এটাও কিন্তু খুবই জরুরি, কারণ ধরেন আপনি কনসেন্ট্রেশন দিয়েছেন এক জায়গায়, হঠাৎ করে দেখলেন সামনে এরকম একটা স্পিড ব্রেকার, বাট আপনার কনসেন্ট্রেশনটা ছিল অন্য জায়গায়। তো হঠাৎ করে ব্রেক করবেন না, এটাও আপনি স্কিড করে পড়ে যাবেন। তো এটা খুবই একটা জরুরি বিষয়। রাস্তার থেকে কনসেন্ট্রেশন সরে যাওয়ার কারণে অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।